কখনো ভেবে দেখেছেন কি কারখানার ফ্লোরে একজন শ্রমিক যখন পা রাখেন তখন ঠিক কোন জিনিসটা তাকে সবচেয়ে বেশি সুরক্ষা দেয়? এটা কি শুধুই একটা শক্ত হেলমেট, নাকি এর চেয়েও বড় অদৃশ্য কোনো ঢাল রয়েছে? সত্যি বলতে কর্মস্থলের আইনগুলো কিন্তু স্রেফ কিছু নীরস বিধিনিষেধ বা রুল বুক নয়। এগুলো আসলে একজন শ্রমিকের জন্য সবচেয়ে জরুরি রক্ষা কবচ। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা মূলত ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইন এবং ২০১৩ সালের সংশোধনীতে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আর্থিক জরিমানার দিকগুলো গভীরভাবে দেখব। এত জটিল একটা আইনি দলিল কিভাবে প্রতিদিনের কর্মজীবনকে সুরক্ষিত রাখছে, সেটাই কিন্তু সবচেয়ে বড় চমক। তো পুরো বিষয়টাকে আমরা খুব সহজে বোঝার জন্য ৫টা ভাগে ভাগ করেছি। ১. আইনের ভিত্তি। ২. স্বাস্থ্য ও নিরাপত্তা। ৩. মজুরি ও কর্মঘণ্টা। ৪. মালিক শ্রমিক সম্পর্ক। এবং সবশেষে ৫. তহবিল ও জরিমানা। ২০০৬ সালের এই বাংলাদেশ শ্রম আইন, এটা কিন্তু শুধু কয়েক পাতা কাগজের দলিল না, বরং এটা হলো সেই মূল ভিত্তি যার ওপর দাঁড়িয়ে আছে লাখ লাখ শ্রমিকের পেশাগত অধিকার। আর একই সাথে এটা মালিকপক্ষের আইনি বাধ্যবাধকতাগুলো একদম স্পষ্ট করে দেয়। চলুন প্রথমেই দেখে নিই আমাদের প্রথম ভাগ, আইনের ভিত্তি বা এর আওতাটা ঠিক কতটুকু। এখানে দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আইনের প্রথম অধ্যায়ে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কিছু নির্দিষ্ট জায়গা এই শ্রম আইনের আওতার বাইরে থাকবে। যেমন ধরুন সরকারি অফিস, সমরাস্ত্র কারখানা কিংবা অলাভজনক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো সবই কিন্তু এই তালিকার বাইরে। ব্যাপারটা অনেকেই হয়তো জানেন না, তাই না? এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, স্বাস্থ্য, নিরাপত্তা এবং কল্যাণ। একজন শ্রমিকের দৈনন্দিন কাজের অধিকারগুলো মূলত পর্যায়ক্রমে কাজ করে। শিফট শুরু হওয়ার পর থেকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, এরপর কর্মঘণ্টার সঠিক হিসাব রাখা এবং শেষে প্রাপ্য মজুরির নিশ্চয়তা পাওয়া। এই ৩ ধাপে আইনটা সারাক্ষণ, বলতে গেলে একদম ছায়ার মতো, একজন কর্মীকে অনুসরণ করে। আর এই শারীরিক সুরক্ষাগুলো কিন্তু মালিকপক্ষকে দিতেই হবে, এটা বাধ্যতামূলক। ৫, ৬ এবং ৮ নম্বর অধ্যায় অনুযায়ী কর্মস্থল পরিষ্কার রাখা, পর্যাপ্ত আলো বাতাস, অগ্নি নির্বাপন ব্যবস্থা, এমনকি প্রাথমিক চিকিৎসা বা ক্যান্টিনের সুবিধাও নিশ্চিত করতে হবে। এগুলো স্রেফ কোনো লাক্সারি বা বাড়তি সুবিধা নয়, এগুলো জীবন বাঁচানোর বেসিক সুরক্ষা। শারীরিক সুরক্ষার পর আমাদের তৃতীয় ভাগ হল অর্থনৈতিক সুরক্ষা, মানে মজুরি, কর্মঘণ্টা আর ছুটি। অধ্যায় ৯ আর ১০ দিকে তাকালে দেখবেন মালিকপক্ষের ওপর বেশ কিছু কড়া আর্থিক সীমারেখা টেনে দেওয়া হয়েছে। সঠিক সময় মজুরি দেওয়া এবং ওভারটাইম বা অতিরিক্ত কাজের জন্য ভাতার নিশ্চয়তা, এগুলো এখানে একদম কনফার্ম করা হয়েছে। কেউ চাইলে ইচ্ছেমতো মজুরি কেটে নেবে, সেই সুযোগেই আইনে একেবারেই নেই। এখানে ব্যালেন্সটা খুব সুন্দর। একদিকে যেমন কাজের একটা কঠোর সময়সীমা আছে, মানে দৈনিক কাজের লিমিট আর বাধ্যতামূলক বিরতি, ঠিক তেমনি অন্যদিকে আছে সুরক্ষিত ছুটির অধিকার, যেমন সিক লিভ বা অ্যানুয়াল লিভ। আসলে কাজের প্রোডাক্টিভিটি আর মানুষের পার্সোনাল ওয়েলবিংয়ের মধ্যে একটা চমৎকার সেতুবন্ধন তৈরি করেছে এই আইন। এবার আমরা দেখব ৪ নম্বর বিষয়টা, মালিক আর শ্রমিকের মধ্যকার সম্পর্ক। কাজ করতে গেলে মতবিরোধ হতেই পারে, তাই না? তখন আইনি সমাধানটা কি হবে? ১৩ এবং ১৪ নম্বর অধ্যায়ে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন করার অধিকার দেওয়া হয়েছে। আর যে কোনো বড় ধরনের সংঘাত বা বিরোধ মেটাতে শ্রম আদালত একেবারে নিরপেক্ষ একজন আম্পায়ার বা বিচারকের ভূমিকা পালন করে। এবার আসছি আমাদের শেষ এবং সবচেয়ে ক্লাইম্যাক্স পার্টে, কল্যাণ, তহবিল আর জরিমানা। ২০১৩ সালের এই সংশোধনীটা পুরো গেমটাই চেঞ্জ করে দেয়। এই সংশোধনীটা বিশেষভাবে ফোকাস করেছে আর্থিক কমপ্লায়েন্সের ওপর। সোজা কথায় আইন না মানলে মালিকদের জন্য যে কঠোর শাস্তির ব্যবস্থা আছে, সেটা এই গেজেটে একেবারে সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। আইনের এই ধারাটায় বিশাল একটা পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত আইন বলছে শ্রমিক কল্যাণ তহবিলে জমানো অর্থের ঠিক 50% বা অর্ধেক টাকা নির্দিষ্টভাবে জমা দেওয়া এখন একদম বাধ্যতামূলক। শ্রমিকদের কল্যাণে এটা আক্ষরিক অর্থেই একটা বিশাল পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হল, যদি কেউ এই নিয়ম না মানে, তখনই আসে জরিমানার ধাক্কা। ট্রাস্টি বোর্ডের কোনো সদস্য বা ম্যানেজমেন্টের কেউ যদি তহবিলে এই টাকা জমা দিতে ফেল করেন, তবে তাকে অনধিক ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার কড়া নিয়ম রয়েছে। আর শাস্তি কিন্তু ওই ১ লাখ টাকাতে থেমে থাকে না। নিয়ম ভাঙার এই প্রবণতা যদি চলতেই থাকে, তবে প্রথম দিনের পর থেকে প্রতিদিনের জন্য আরও ৫,০০০ টাকা করে এক্সট্রা জরিমানা গুনতে হবে। এই যে প্রতিদিনের চলমান জরিমানা, এটাই আসলে এই আইনের আসল দাঁত বা শক্তি। একটু সহজ করে বলি বিষয়টা। শ্রমিকদের প্রাপ্য টাকা যদি কেউ না দেয়, সরকার সেটাকে নিজের পাওনা হিসেবেই ধরে নেবে।
1913 সালের পাবলিক ডিমান্ডস রিকভারি আইন অনুযায়ী সরকার ঠিক যেভাবে তাদের নিজেদের বকেয়া ঋণ কড়ায় গণ্ডায় আদায় করে ছাড়ে, ঠিক সেই একই স্টাইলে এই টাকা আদায় করা হবে। একদম জিরো টলারেন্স। দিন শেষে একটা আইন তো আসলে ততটাই শক্তিশালী যতটা তার প্রয়োগ। এত বড় অঙ্কের আর্থিক জরিমানা আর শ্রমিক অধিকারের এই শক্ত আইনি বলয় বাংলাদেশের শিল্প খাতের ভবিষ্যৎকে ঠিক কোন বাস্তবতার দিকে নিয়ে যাবে বলে আপনার মনে হয়? এই প্রশ্নটার উত্তরেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির আগামী পথ ঠিক করে দেবে।